আর না প্লিজ, আমি আর খেতে পারছি না। তোমরা তো জানো আমি মিষ্টি তিতা খেতে পারি না, তবুও তোমাদের কথাই খেয়েছি। আর সারাদিন বমি করতে করতে আমার গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজকে আর না প্লিজ। ওর কথা শোনো না তো, সব এই মেয়ের অভিনয়। আর তাছাড়া আমরা তো তোমাকে বমি করতে বলছি না, শুধু খেতে বলছি। হ্যাঁ তাই তো, আর কাল তো বলেছিলে যা খেতে দিবে তাই খাবে, তাহলে এখন এত বাহানা করছো কেন? নাকি মুখেই শুধু বড় বড় কথা বলো? আর যখন এতগুলো খেতে পারবে না, তখন ঢং করে ভাইয়ের সাথে না খেলেই তো পারতে। নাকি এক গাদা খাওয়ার সময় মনে ছিল না? যত সব ঢং। মামি আর খালা মিষ্টুকে কথা শোনাচ্ছে, আর মিষ্টু ক্লান্তি মাখা চোখে ছোট মার দিকে তাকিয়ে আছে। যদি ছোট মা ওর অনুরোধটা রাখে, কিন্তু তিনি সেটা না করে। মিষ্টু, তোর তো দেখি ভিখারির স্বভাব। যে বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়, তুইও তো দেখছিস সেটাই করছিস। আমি তো এখন না করেছি, কাল সত্যি কিছু বলবো না প্লিজ। আমার শরীরটা সত্যি ভালো নেই। আমি এত কথা জানি না, হয় তুই এখন এটা খাবি, না হলে তোর ভাইয়ের সাথে খাওয়া তো দূর, বিয়ে অবধি থাকতে তো পারবি না। আজকে রাতের মধ্যেই কাউকে কিছু না বলেই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কখনো এই গ্রামে আসবি না। কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। এতে করে বেশি কিছুই হবে না। আকাশ কয়েকদিন কাঁদবে, তোকে খুঁজবে, কষ্ট পাবে, তারপর তোকে দুশ্চরিত্রা ভেবে ঘৃণা করবে। এমন হতে পারে লোকের বাজে কথা শুনে আত্মহত্যা করবে। আর যদি এটা খেয়ে নিস, তাহলে বিয়ের পর স্বামীকে নিয়ে চলে যাবি। এখন তোর ইচ্ছে, ভাইয়ের বিয়ে অবধি থাকবি নাকি? মিষ্টু আর কথা বাড়ায় না, কোনো লাভ হবে না, আরো বাজে কথা শুনতে হবে। তাছাড়া তো এখন আর কোনো উপায়ও নেই। গ্লাসটা হাতে নিয়ে সবটা খেয়ে ফেলে। এই তো ভালো মেয়ে, এভাবে সব সময় আমাদের কথা শুনে চলবে, কেমন? মিষ্টু ওদের শেষ করার আগেই নিজের রুমে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওখানে গিয়ে বমি করতে শুরু করে। উফ, এ তো দেখছি কই মাছের জান, কিছুতেই কিছু হচ্ছে না। তা যা বলছো। আচ্ছা আপু, তুই কি সত্যি মনে করিস আমাদের প্ল্যান কাজ দিবে? অবশ্যই দিবে, শুধু দেখতে থাক কি হয়। আচ্ছা এখান থেকে চল, কেউ দেখে ফেললে সমস্যা হবে। ওরা ওখান থেকে চলে যায়, আর ওদিকে মিষ্টুর বমি করতে করতে অবস্থা খারাপ। তখনই কাব্য রুমে যায়, ওয়াশরুম থেকে বমি করার শব্দ পেয়ে দৌড়ে যায়। গিয়ে দেখে মিষ্টু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিষ্টুর চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসছে। কাব্য ডাকছে, কিন্তু কাব্যর কোনো কথা ওর কানে যাচ্ছে না। হঠাৎ করে সবকিছু অন্ধকারময় হয়ে যায়। কাব্য তাড়াতাড়ি করে মিষ্টুকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। মিষ্টুকে ডাকতে থাকে, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, তবুও চোখ খুলে না। সারাদিনে বমি করেছে, যেটুকু খেয়েছিল সব ফেলে দিয়েছে। মিষ্টুর শরীর এখন একদম নিস্তেজ হয়ে গেছে। কাব্য কি করবে বুঝতে না পেরে সবাইকে ডেকে আনে। আকাশ মিষ্টুর অবস্থা দেখে ওর কাছে যায়, ডাক্তারকে ফোন করতে চাইল। আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, এখনই চলে আসবে। মিষ্টুমার কিছু হবে না, দেখো আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ছোট মার কথা শুনে সবাই অবাক হয় না, কারণ এই কয়দিন সবার সামনে মিষ্টুর সাথে খুব ভালো ব্যবহার করেছে। কিন্তু আকাশ অবাক হয়। যাই হোক, কিছুক্ষণের মধ্যে মহিলা ডাক্তার চলে আসে, মিষ্টুকে দেখে কিছু মেডিসিন দেয় আর ঘুমের ইনজেকশন দিয়ে চলে যায়। সকালের আগে আর ঘুম ভাঙবে না, আর ভয়ের কিছু নেই। ডাক্তার সকালে এসে একবার দেখে যাবে বলেছে। সকালবেলা মিষ্টু ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। বাড়ির সবাই মিষ্টুর রুমে। মিষ্টু ওদের দিকে তাকালে দেখতে পায় সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে। মিষ্টু ওদের দেখে উঠে বসতে চাইলে ভাবি এসে ধরে। সাবধান, আস্তে আস্তে উঠো। আমি ঠিক আছি। হ্যাঁ, সেটা তো আমরা জেনে গিয়েছি, কতটা ঠিক আছো। কি হয়েছে তোমাদের? সবাই এমন পাগলের মতো হাসছো কেন? আমরা তো খুশিতে পাগলই হয়ে গেছি। মানে কি, আমি অসুস্থ জেনেও সবাই এভাবে হাসছো? তোমরা কেউ আমাকে একটু ভালোবাসো না। ভাইয়া কোথায়? ভাইয়া! আকাশ রুমে আসে, মিষ্টির প্যাকেট হাতে নিয়ে মিষ্টির প্যাকেটে ফুলমনির হাতে দিয়ে মিষ্টুর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ভাইয়া তুমিও হাসছো? আর মিষ্টি? আমি সম্পূর্ণ কামের মিষ্টি পাঠিয়ে দিয়েছি। আমরা আজ সবাই খুব খুশি হয়েছি বোন। আমি অসুস্থ বলে তোমরা সবাই এত খুশি হয়েছো? আরে না বুড়িগঙ্গা, সবসময় এত বুঝিস কেন? আমরা সেজন্য খুশি হইনি, হয়েছি মামা হব বলি। মানে? তুমি কিছু জানো না? মানে কি জানি না আমি?
ভাবি কানে কানে গিয়ে বলে, সবাই হাসাহাসি করে। তখনই আকাশের ফোন আসে। আকাশ মিষ্টুর মাথায় চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টু শকড হয়ে যায়। এটা শুনে সারা রুমে সবার দিকে তাকিয়ে দেখে সবাই হাসছে, আর দরজার এক কোণে কাব্য দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে আর কিছু ভাবছে মনে হয়। তোমরা সবাই হাসাহাসি বন্ধ করো, এসব কিছুই না। কেন? এটাই সত্যি। আজ কয়দিন থেকেই তো বমি করছো, আর কাল তো মাথা ঘুরে পড়েও গিয়েছো। তাছাড়া কাল ডাক্তার বলে গিয়েছে তুমি মা হতে চলেছ। হোয়াট ননসেন্স! কোন ডাক্তার বলেছে এসব? তোমাদের এখনকার এই তো উনি চলে এসেছেন। আসুন, একটু আগেই মিষ্টুর জ্ঞান ফিরেছে। কেমন লাগছে আপনার? মোস্ট বি বেটার। ইয়েস। বাট আমি তো কোনো টেস্ট করিনি, তাহলে আপনি কি করে বলতে পারেন আমি মা হতে চলেছি? দেখুন, আমি একজন ডাক্তার, আর আমি রোগী দেখলেই বুঝতে পারি। আপনি ডক্টর কোনো গণক নন যে দেখেই বুঝে যাবেন। মিষ্টু, এভাবে কথা বলছো কেন ওনার সাথে? ভাবি একজন ডক্টর কেন টেস্ট না করে কি করে এই ধরনের কথা বলতে পারে? দেখো, তোমাকে দেখলে যে কেউ বলতে পারবে তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে। আর কাল যতবার দেখেছো ততবার বমি করেছো, আর সাধারণত এগুলোই মা হওয়ার লক্ষণ। এগুলো তো অন্য কারণে থাকতে পারে। না, পারে না। একজন বিবাহিত মেয়ের এই কারণেই এইসব হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি তুই এভাবে বলছিস কেন। কেন? এটা সম্ভব না। প্লিজ সবাই এখন আমার রুম থেকে যাও, আমার ডক্টরের সাথে কিছু কথা আছে, প্লিজ। সবাই বেরিয়ে যায়। কাব্য যেতে চাইলে মিষ্টু বলে কাব্য চাইলে এখানে থাকতে পারে। মিষ্টু চায় না আবার নতুন করে কাব্য মিষ্টুকে ভুল বুঝুক। কাব্য চুপচাপ রুমের এক কোণে এসে দাঁড়ায়। মিষ্টু কাব্যকে দরজা লাগিয়ে দিতে বলে। কাব্য দরজা বন্ধ করে দেয়। দেখুন, আমি ভালোই ভালোই বলছি, আপনি সবার সামনে সত্যি বলে দিন। মানে আমি তো সত্যিটাই বলছি, আপনি সত্যিই মা হতে চলেছেন। আপনি যেটা বলছেন সেটা সম্ভব না আমাদের মাঝে। যাই হোক, আমি জানি আমি মা হচ্ছি না, আর এটাই সত্যি। না, এটা মিথ্যা। আপনি মা হচ্ছেন, এটাই সত্যি। দেখুন, আমার মাথা এমনিতেই গরম আছে, তাই আর গরম করবেন না। আমি একজন মেয়ে, তাই ভালো করে বুঝতে পারছি কোনটি মিথ্যে আর কোনটা সত্যি। দেখুন, হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু এটা স্বাভাবিক। অনেক সময় এগুলো বোঝা যায় না, সবকিছু নর্মাল মনে হয়, কিন্তু আস্তে আস্তে ঠিকই বুঝতে পারবেন। মিষ্টুর এখন খুব রাগ লাগছে। রেগে বিছানা থেকে উঠে হকি স্টিক বের করে ডাক্তারের কাছে। ডাক্তার ভয়ে পিছিয়ে যায়। কতদিন থেকে এখানে চাকরি করছেন? 1 সপ্তাহ হবে জয়েন করেছি। এই জন্য আমার সাথে মিথ্যে বলতে সাহস পাচ্ছেন। এখন যদি সত্যিটা সবাইকে না বলেন তাহলে কিন্তু আর নিজের পায়ে ফিরে যেতে পারবেন না। মিষ্টি, এটা কি ধরনের ভদ্রতা? আমি তো ভালোভাবেই বলছি, উনি কেন মিথ্যে বলছে? উনি মিথ্যা বলেনি, তুমি সত্যি মা হতে চলেছ। দেখুন, এটা মোটেও ফজলামির বিষয় না। আরে বাবা, আমি ফাজলামি করছি না। আমি তো বুঝতে পারছি তুমি এমন বিহেভ করছো কেন। এটা তো সাধারণ একটা বিষয়। আচ্ছা, তুমি কি খুশি নাও আমাদের সন্তান আসছে বলে? আমাদের সন্তান? কিন্তু এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না, আর আপনি সেটা ভালো করেই জানেন। মিষ্টু, শান্ত হও। এই সময় এত উত্তেজনা ঠিক না। আমি তোমাকে সব বলছি। বাইরের লোকেশনে সিন ক্রিয়েট করো না। ডাক্তার, আপনি এখন আসুন, প্রয়োজন হলে আবার আপনাকে ডাকা হবে। কাব্য দরজা খুলে দেয়। ডাক্তার বের হতেই কাব্য দেখে ছোট মা, খালা, মামি ওখান থেকে যাচ্ছে। কাব্য ওদের ডাকে, ওরা হাসি মুখে কাব্যর দিকে তাকায়। কাব্য ওদের দেখে হাসি দিয়ে রুম থেকে মিষ্টির প্লেট নিয়ে ওদের সামনে যায়। নিন ছোট্ট বাপ, মিষ্টি মুখ করুন। আপনিও তো নানি হতে চলেছেন, তাই না? খালা, মামি, আপনারও হাঁ করুন, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি। বাচ্চার বাবা বলে কথা। খেয়ে নিন, খেয়ে নিন। এক কাজ করুন, সম্পূর্ণ প্লেটটা খালি করে দেবেন, কেমন? আমি হাসি। কাব্য বাঁকা হাসি দিয়ে রুমে দরজা বন্ধ করে দেয়, আর ওরা সবাই অবাক। ভাবি, আপু আমাদের প্ল্যান তো মাঠে মারা গেল। ধ্যাত, কি ভেবেছিলাম আর কি হলো। ঠিকই বলেছো। এত কষ্ট করলাম, কিন্তু দেখো কাজের কাজ কিছুই হলো না। চলো তো এখান থেকে, আর কিছু হবারও নয়। আরে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? শুয়ে থাকো, এমনিতেই তোমার শরীর অনেক দুর্বল। যদি হঠাৎ মাথা ঘুরে পড়ে যাও তাহলে আবার আমার বাচ্চার কষ্ট হবে, আর আমি কিন্তু সেটা মেনে নেবো না মোটেও। দেখুন, আমি খুব ভালো করে জানি এটা সত্যি না, কিন্তু আপনি কেন মিথ্যে বলছেন? আমি কেন মিথ্যা বলবো? এটা সত্যি। তোমার হয়তো মনে নেই, আমাদের বাড়িতে থাকাকালীন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, অনেক জ্বর ছিল তোমার। আর সেদিন চুপ করুন।
একদম বাজে কথা বলবেন না, আপনি মিথ্যে বলছেন, এটা হতে পারে না। আপনি সেদিন তোমার অবস্থা সত্যি খুব খারাপ ছিল, একরকম বাধ্য হয়ে। না, আমি এসব বিশ্বাস করি না। কিন্তু এটাই সত্যি, তুমি এটা মেনে নাও। আর তাছাড়া এটা তো কোনো ভুল নেই, আমরা তো স্বামী স্ত্রী। যাই হোক না কেন, আমি বিশ্বাস করি না। আগে বসো তো, দেখো এখন এসব চিন্তা বাদ দাও তো, এখন শুধু আমাদের সন্তানের কথা ভাববে, কেমন? আপনি সত্যি আমার অসুস্থতার সুযোগ নিয়েছেন? আমি কোথায়, তুমি নিজেই তো। চুপ করুন, একদম মিথ্যে কথা বলবেন না। আপনি খুব খারাপ একটা লোক, খুব। আহা, কান্না করছো কেন? যা হবার হয়ে গেছে। তাছাড়া আজ না হয় কাল তো এটা হবারই ছিল। একদম আমার কাছে আসবেন না, আমি এগুলো মানি না। সব মিথ্যে। সাধারণ মা হওয়া কিছু লক্ষণ থাকে, সেগুলো তো কোনো কিছুই নেই। কে বলেছে নেই? সেদিন সকালে বমি করেছো, আর কাল সারাদিন বমি করেছো। ভাবি, মামি, আপু সব বলেছে আমাকে। আর কাল রাতে তো বমি করতে করতে অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। আর এই সময়গুলো, এগুলো তো নর্মাল বিষয়। বমি তো আমি, শুধু বমি করলেই কেউ মা হবে এটা কোথায় লেখা আছে? কেন, তুমি তো বলছো সেদিন যখন আমি বমি করেছিলাম তখন তো নিচে ভাবি নিশুকে বলেছিল আমি মা হতে চলেছি। সেটার প্রতিশোধ নিচ্ছেন? সেটা তো জানি না, কিন্তু এটা জানি তুমি আমার বাচ্চার মা হচ্ছ, অ্যান্ড দ্যাটস ইট। আমি জড়িয়ে ধরলাম। একদম ঢং করবেন না। কাব্যকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে মিষ্টু কম্বল মুড়ি দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে। কাব্য মুখ চেপে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। একটু পর কাব্যর মা ভাবি মিষ্টুর জন্য খাবার নিয়ে আসে। মিষ্টু, মিষ্টু ওঠো। মিষ্টু মুখ থেকে কম্বল সরিয়ে মুখ বের করে ও শাশুড়ি আর ভাবিকে দেখে উঠে বসে। চলো তোমাকে আগে ফ্রেশ করিয়ে দিই, খেতে হবে তো, তারপর ওষুধ আছে। এখন খেতে ইচ্ছে করছে না ভাবি। তা বললে তো হবে না, খেতে তো হবেই। তোমার শরীর এমনিতেই দুর্বল, তারপর তুমি কিন্তু এখন একা নেই। আমাদের বংশের সন্তান তোমার গর্ভে। ভাবি আমি ফ্রেশ আসছি, তোমরা চাইলে চলে যেতে পারো, আমি খেয়ে নিব। আমি এমন কিছু করব না যাতে তোমাদের বংশের সন্তানের ক্ষতি হয়। মিষ্টু কথাগুলো বলে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। মিষ্টু, আমি কথাটা সেভাবে ভুলতে চাইনি। বুঝতে পেরেছি। আচ্ছা বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমি এখন ঠিক আছি। শুধু শুধু আপনাকে কষ্ট করতে হবে না ম্যাম, আমি নিজে খেয়ে নিতে পারবো। আর চিন্তা করবেন না, আমি আপনাদের বংশের সন্তানের কোনো রকম অযত্ন করব না। তখনই শুভ্র দৌড়ে রুমে এসে বিছানায় উঠে মিষ্টুর কোলে বসে মিষ্টুকে জড়িয়ে ধরে। ছোট্ট মা, ছোট্ট মা, তোমার কি হয়েছে? কিছু না বাবা। তোমার ছোট মা এখন অসুস্থ বাবা, কোল থেকে নেমে আসো, না হলে তোমার ছোট মা ব্যথা পাবে। ছোট্ট মা, তোমার কি হয়েছে? তুমি কি কোথাও পড়ে গিয়েছিলে? কোথাও খুব ব্যথা পেয়েছো? দেখি। কোথাও ব্যথা পাইনি বাবা, তোমার ছোট মা তো এমনিতে অনেক স্ট্রং, তার ব্যথা লাগে না। ইউ আর দ্য বেস্ট। শুভ্র গালে কিস করে জড়িয়ে ধরে মিষ্টুও শুভ্রর গালে পাপ্পি দিয়ে দেয়। থ্যাংক ইউ। শুভ্র, নিচে যাও, তোমার আব্বুর সাথে ঘুরে এসো। তোমার ছোট মাকে এখন খেতে হবে, যাও বাবা। না, আমি যাব না। ছোট্ট মা, আমি তোমাকে একটু খাইয়ে দেই প্লিজ। শুভ্র, তুমি পারবে না বাবা। না না না, আমি পারবো। ও ছোট্ট মা, বলো না, আমি তোমাকে খাইয়ে দিব প্লিজ প্লিজ ছোট্ট মা। ঠিক আছে, খাইয়ে দাও। শুভ্র খুশি হয়ে মিষ্টুকে খাইয়ে দিচ্ছে। আসলে খাওয়াচ্ছে কম, গায়ে মাখিয়ে দিচ্ছে বেশি। অর্ধেক খাবার নিচে আর মিষ্টুর কাপড়ের মধ্যে পড়ছে। মিষ্টু শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্র খাইয়ে দিচ্ছে আর হাসছে, খুব খুশি দেখাচ্ছে শুভ্রকে। অপরদিকে কাব্য রান্নাঘর থেকে সবাইকে বের করে দিয়ে নিজে রান্না করতে বসে। অনেকক্ষণ পর খাবার নিয়ে উপরে ছোট মার রুমে যায়। গিয়ে দেখে 3 শাকচুন্নি মুখ গোমরা করে বসে আছে। ছোট্ট মা, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো। ধন্যবাদ ছোট্ট মা। হ্যাঁ বলো। না মানে কি করে যে বলি ঠিক বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? না মানে আসলে আপনি তো জানেন মিষ্টু কেমন। প্রথমবার বাবা হবো তো, তাই মিষ্টুর জন্য প্রথমবার নিজের হাতের পছন্দের বিরিয়ানি রান্না করেছি। জানি না কেমন হয়েছে, তাই ওর কাছে নিয়ে যেতে সাহস পাচ্ছি না। জানেন তো একটুতেই রেগে যায়। তাই আপনার কাছে আসলাম। আপনি তো খুব সুন্দর রান্না করেন। সত্যি বলছি, আপনার মতো রান্নার কেউ করতে পারে না, মিষ্টিও না। আমি তো এক কথায় আপনার রান্নার প্রেমে পড়ে গিয়েছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যিই ছোট্ট মা।
আমি কি আপনাকে মিথ্যা বলতে পারি? কখনোই না। সত্যি বলতে আপনার মতো রান্না চাইলেও কেউ করতে পারবে না। তুমি একটু বেশি বলছো বাবা। একদমই না ছোট্ট মা, বরং একটু কমিয়েই বলছি। যাই হোক ছোট মা, খালা মামি আপনারা একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমি এটা মিষ্টির কাছে নিয়ে যাব, কারণ আপনারা তো রান্না বান্না ভালো বোঝেন। যদি কোনো কিছু কম হয় তো একটু বলবেন, কেমন? আচ্ছা খাবারটা এখানে রাখি, দরজা লাগিয়ে দিয়ে আসি। কেন? না আসলে জামাই মানুষ তো, যদি রান্না খারাপ হয় তাহলে তো মান সম্মান থাকবে না, তাই আর কি। আর আমি তো মনে করি এই বাড়িতে ছোট্ট মাই আমার একমাত্র আপনজন, ওনার কাছে আমার কোনো লজ্জা নেই, তাই না ছোট মা? ঠিক বলেছো বাবা। তাই তো আপনাদের কাছে এসেছি। কাব্য একটা মিষ্টি নিয়ে দরজা লাগাতে যায়। শোনো, খাবার যেমনি হোক না কেন ভালোই বলবে, কেমন? কারণ এটা মিষ্টু খাবে, বুঝেছো? এ কি ছোট মা, খাচ্ছেন না কেন? খেয়ে নিন না, আমি খাইয়ে দিচ্ছি। খালা ভাবি নিন, কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে? তাহলে আরো খানেগুলো সব তো আপনাদের জন্যই নিয়ে এসেছি, আরো অনেক আছে, খেয়ে নিন। না আর খাবো না, তুমি নিয়ে যাও। আরে চিন্তা করবেন না, আরো অনেক আছে, এগুলো আপনারা খেয়ে নিন। কাব্য প্রায় জোর করে একটা বড় বাটির বিরিয়ানি খাইয়ে দেয়, তারপর হাসি মুখে বলে, এখন ঠিক আছে, তাহলে আমি এখন যাই ছোট্ট মা। ধন্যবাদ আপনাদের, আমি তো ভাবতেই পারিনি আমি এত সুন্দর রান্না করতে পারি, যে আপনারা কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, গিয়ে মিষ্টুকে খাইয়ে দিই। কাব্য হাসি মুখে ওখান থেকে চলে আসে। হা হা, পানি পানি পানি, সারা ঘরে ছাগলের মতো পানি পানি করছে, কিন্তু রুমে তো একটুও পানি নেই। কোথাও পানি না পেয়ে ওয়াশরুমে গিয়ে পানি খেয়ে নেয়। সুসাতে সুসাতে বলে, আল্লাহ গো, কি ঝাল আর লবণ বাবা গো, মুখ সম্পূর্ণ ঝলসে গেছে আমার। আমারও। আর শুধু কি ঝাল, কি কি করেছিল বালু মনে হয়। ভালো করে কিছু ধুয়েও রান্না করে নাই, মাংসটা আধা কাঁচা ছিল। ওই আর বিরিয়ানিতে করলা কে দেয়? ছি, কেমন একটা তিতা অদ্ভুত স্বাদ ছিল। আল্লাহ ভালো জানে ওকে এভাবে রান্না করতে কে শিখিয়েছে। মনে হয় বিদেশ থেকেই শিখিয়েছে। শুনেছি বিদেশি নাকি সবাই কাঁচা খাবার খায়। ছি, বাপের জন্মে আর কোনোদিন আমি বিরিয়ানি খাবো না। বাবা গো বাবা, আমার তো এখন বমি আসছে, কি বাজে খেতে। আরে থাক না একটু, কিন্তু একবার ভাবতো মিষ্টুর কি হবে। এমনিতেই তো বেচারি 2 দিন থেকে বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তার উপর যদি এখন এইগুলো খায় তাহলে আজ তো ও শহীদ হয়ে যাবে, আর আমাদের কষ্ট করে কিছু করতেও হবে না। ওর অবস্থা তো জানি না, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ। শেষ অবধি ওয়াশরুমে পানি খেতে হলো। ছি, আমার তো ভাবতেই বমি আসছে। এই এই, তোমরা একটু বের হও তো। কেন? উফ, বের হও না বাবা, আমার পেটে কেমন মোচড় দিচ্ছে গো, তাড়াতাড়ি বের হও না। ঠিক আছে ঠিক আছে, হয়তো বেশি ঝাল খাওয়ার জন্য। চলো ভাবি। ছোট মা মামি রুমে চলে আসে। একটু পর মামির পেটেও মোচড় দিতে শুরু করে। মামি তাড়াতাড়ি উঠে দৌড়ে ওয়াশরুমের দরজা খুলতে বলে। একটু পর খালা বেরিয়ে আসে, মামি যায়, তারপর ছোট মাও দৌড়ে দরজা খুলতে বলে। মামি বেরিয়ে আসে, ছোট মা যায়। এইভাবে একবার খালা, একবার ছোট মা, তো একবার মামি, এভাবে 20-30 বার যাওয়ার পর 3 জন বিছানায় শুয়ে পড়ে, শরীর বিছানায় এলিয়ে দেয়। কিন্তু বেশিক্ষণের জন্য না, একটু পর আবার শুরু হয় 3 জনের দৌড়াদৌড়ি। আসলে সব বাবা জামাল গোটার কামাল। ওদিকে শুভ্র মিষ্টুকে খাইয়ে চলে যায়, আর খাবার পরে শাড়ি নষ্ট হয়ে যায় বলে একেবারে শাওয়ার নিয়ে নেয় মিষ্টু। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। হঠাৎ করে নিজের পেটের দিকে নজর যায়। টাওয়ালটা রেখে আয়নায় ঘুরে বারবার দেখছে কোনো পরিবর্তন হয়েছে কিনা। কোথায় কি, আগে যেমন ছিলাম এখনো তো তেমনই আছি। মিষ্টু নিজের সাথে বিড়বিড় করছে। ঠিক সেই সময় কাব্য রুমে এসে মিষ্টুকে পেছন থেকে জড়িয়ে ধরে। কি দেখছো এভাবে? পরিবর্তন মানে? আরে ধ্যাত, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, আমি আগে যেমন ছিলাম এখনো তো তেমনই আছি, একটু পেট ফোলেনি। ফুলেছে তো? কোথায়? আরে ওটা তো শাড়ি পরার জন্য, এখন দেখুন। ছি ছি, আমি এসব দেখি না, আমি তো একটা ভদ্র বাচ্চা। মানে কি? ও হো হো নো মিষ্টু, এসব কি করছিস? মাথা কি গেছে তোর? ছি ছি ছি, ব্যাটার লুচু হঠাৎ সাধু হয়ে গিয়েছে।
তাড়াতাড়ি শাড়ি ঠিক করে ওখান থেকে যেতে ধরতেই কাব্য নিজের কাছে নিয়ে আসে। মিষ্টু নিচের দিকে তাকিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। বাহ, আমার বউটাকে তো লজ্জা পেলে দারুণ লাগে। তো কোথায় যাচ্ছ? সব সময় তো পালায় পালায় করো কেন? একটু সময় তো দিতেই পারো আমাকে, তাই না? হাত ছাড়ুন। না, ছাড়লেই তো পালিয়ে যাবে। ছাড়ুন আমার, আপনার সাথে কথা আছে। কাব্য মিষ্টুকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে। বলো, শুনছি। এভাবে না। কিভাবে না? কি করছেন? ছাড়ুন। তার আগে এটা বলো, তুমি তোতলাচ্ছ কেন? জানি না, ছাড়ুন, দম বন্ধ হয়ে আসছে আমার। কাব্য ছেড়ে দিতেই মিষ্টু পিছিয়ে যায়, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নেয়। কি হলো, তোমার শরীর খারাপ লাগছে? একদম এভাবে আমার কাছে আসবেন না। এইভাবে মানে? ও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম সিরিয়াস কিছু। কাব্য বলেই বিছানায় শুয়ে পড়ে মিষ্টু ওর সামনে গিয়ে। এটা সিরিয়াস না, এটা সিরিয়াস না। আমি যদি মরেই যেতাম। মরতে দিলে তো? যাই হোক, কি যেন কথা আছে তোমার, তাড়াতাড়ি বলো। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, বুঝলে, ঘুমোইনি একটু। কেন? বাচ্চার নাম ঠিক করছিলাম তো, তাই। সত্যি সত্যি বাচ্চার নামও ঠিক করে ফেলেছেন? করেছি তো। আমাদের মেয়ের নাম হবে শুভ্রতা। মিষ্টি কাব্যর শুভ্রতা। কেমন? তার মানে আমার পেটে সত্যি সত্যি বাচ্চা আছে? হ্যাঁ। আপনি কি সত্যি শিওর? আপাতত না, সেটার জন্য তো পরীক্ষা করতে হবে। ঠিক বলছেন, চলুন এখনই পরীক্ষা করে আসি। আরে কোথায় আছো? পরীক্ষা করার জন্য বাইরে যেতে হবে না, আমি আছি তো। এই বলে আমি পেটে কিস করলাম। কি? নাক দিয়ে স্লাইড করতে লাগলো। মিষ্টু চোখ বন্ধ করে দু হাতের মুঠোয় কাব্যর চুল চেপে ধরে। কাব্য মিষ্টুর দিকে তাকিয়ে, কিছু ফিল হচ্ছে? তাহলে কনফার্ম তুমি মা হচ্ছ। কাব্যর কথায় মিষ্টুর হুঁশ ফিরে চোখ মেলে কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। চলে যেতে ধরতেই কাব্য হাত ধরে। কোথায় যাচ্ছ? আমার ফি না দিয়ে চলে যাচ্ছ কেন? এইটা তো ঠিক না। কিসের? বারে, আমি এত কষ্ট করে তোমাকে পরীক্ষা করে কনফার্ম করলাম, তার ফি দিতে হবে না? আর তা না দিয়ে চলে যাচ্ছ? আচ্ছা যাও, তোমাকে বেশি কিছু দিতে হবে না, জাস্ট একটা কিস করবে। কই? আরে চিল্লাচ্ছ কেন? চিল্লাতে না, কিস করতে বলেছি। আচ্ছা ঠিক আছে, গালে করো। কিস? কিস তাই না? ঠিক আছে, এখনই দিচ্ছি। সত্যি সত্যি দেবে? হ্যাঁ দিব তো, আগে চোখ বন্ধ করুন। কেন? আরে আমার লজ্জা করছে তাই। যদি চান তো করুন, না হলে আমি আসি। এই না না, আমি চোখ বন্ধ করছি, তুমি দাও। কি হলো, দাও। কি হলো এত? হকি স্টিক কেন তোমার হাতে? কিস করবো বলে একই পালাচ্ছেন কেন? এদিকে আসুন। আরে দাঁড়ান, কিস নেবেন না? না না, আমার এমন কিসের প্রয়োজন নেই। কেন নেই? আপনি এত কষ্ট করেছেন, তার কি ফি নেবেন না? আরে আমি তো জাস্ট তোমার সাথে ফাজলামি করছিলাম। তোমার থেকে কি ওইসব নিতে পারি? এসব ফিটি কখনো না। তবা তবা, ওটা তো ফাজলামি ছিল, তুমি তো সিরিয়াসলি নিচ্ছ। আমার সাথে ফাজলামি তাই না? দাঁড়ান, দেখাচ্ছি মজা। দুজনে সম্পূর্ণ রুমে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। দৌড়াদৌড়ি করতে মিষ্টুর মাথা চক্কর দিয়ে পড়ে যেতে ধরতেই কাব্য এসে ধরে ফেলে। এই ঠিক আছে, তুমি এমনিতেই শরীর দুর্বল, তার উপর দৌড়াদৌড়ি করলে তেমন হবেই। আপনি? আচ্ছা বাবা, সরি, সব দোষ আমার। এখন চলো, রেস্ট করবে। কাব্য মিষ্টুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আসতে পারি? শায়ন ভাইয়া এসো। কাব্য মিষ্টুকে বসিয়ে দেয় বেডের সাপোর্টে। না মানে শুনলাম তুই অসুস্থ। আসলে কাল আমি বাড়িতে ছিলাম না তো, এখনই ফিরেছি আর তোর কথা শুনে তোকে দেখতে আসলাম। এখন কেমন আছিস? ভালো। এখন একটু সাবধানে থাকিস। বাদরের মতো লাফালাফি করাটা প্লিজ বন্ধ করিস। ঠিক বলেছেন, সবসময় শুধু বাঁদরের মতো লাফালাফি করে এখনই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এসব কি মিষ্টি, ভুলে যাস না তুই এখন একা নেই। বুঝেছি তো। মুখে ওরকম করে লাভ নেই। আরো বকুন না, আমি কিছু বলছি। তোর ভালোর জন্যই তো বলা হচ্ছে। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশন বুট। থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রো। এই যে ম্যাম, হয়েছে, আর মুখ ফুলিয়ে থাকতে হবে না। খুব ভালো থাক তোরা, সবসময় হাসি খুশি থাক, এই দোয়াই করি। আচ্ছা শোন, কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, আমি বাড়িতেই আসি। তো আসি ভাই। শায়ন রুম থেকে নিজের রুমে যাওয়ার পথে রিমি এসে সামনে দাঁড়ায়। কোথায় ছিলেন? কাল ওই যে বেরিয়েছিলেন আর এখন আসার সময় হলো? শান্তর কাছে গিয়েছিলাম, ও আসতে দিনই,
তাই ওখানেই থেকে গিয়েছি। ও জানেন কত চিন্তা হচ্ছিল, বারবার মনে হচ্ছিল আমার উপর রাগ করে হয়তো একেবারের জন্য চলে গিয়েছেন। এসব চিন্তা করে কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমি আকাশের বিয়ের আগে কোথাও যাব না, আর প্লিজ আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। ভালোবাসার চিন্তা বলে কয়ে আসে না, অজান্তেই চলে আসে। আপনি মানুন আর না মানুন, তাতে কিন্তু সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। যাই হোক, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি খাবো না। আমি আপনার থেকে জানতে চাইনি, আমি খাবার নিয়ে আসছি, আপনি ফ্রেশ হয়ে নিন। রিমি কথাগুলো বলে ওখান থেকে চলে আসে। সায়ন কিছুক্ষণ রিমির যাওয়ার দিকে তাকিয়ে থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ওদিকে ছোট্ট মার অবস্থা খারাপ, তিনজনেই বিছানায় পড়ে আছে, ঔষধ খেয়েছে। কেউ ওদের কাছে যায় না, কারণ ওরা তিনজন সব সময় এই রুমে থাকে, তাই কেউ জানে না ওরা অসুস্থ। আর মিষ্টুকে সারাদিন কেউ বিছানা থেকে উঠতেই দেয়নি। একটু পরপর সবাই খাবার নিয়ে বসেছে আর জোর করে খাইয়ে দিয়েছে। কাব্য সেগুলো বসে বসে দেখেছে আর হাসছে। মিষ্টু সবার এমন অত্যাচারে প্রায় কান্না করে দিয়েছে, তবু কেউ শোনেনি। আর ওদিকে আকাশ গ্রামের সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে এসেছে মামা হবে বলে। খুব খুশি হয়েছে, নিজের সবাইকে বলে এসেছে, বোনের জন্য দোয়াও চেয়েছে, গরিবদের দানও করেছে। আর মামা হওয়ার খুশিতে কাল যে তার গায়ে হলুদ সেটা ভুলে গিয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে বাড়িতে খুশি যেন দ্বিগুণ হয়ে গেছে। সবাই অনেক মজা করছে, আড্ডা দিচ্ছে, মেয়েরা মেহেদি দিচ্ছে, নাচ গান করছে, অনেক মজা করছে সবাই ছাদে। কিন্তু মিষ্টুকে এখানে কেউ অ্যালাউ করেনি, ঠান্ডা লেগে যাবে বলে। তাই ওখানে থেকে রুমে পাঠিয়ে দিয়েছে। কাব্য মিষ্টুর সাথে রুমে চলে যায়। সায়ন ছাদের এক কোণে বসে সেদিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে। তখন সেখানে রিমি গিয়ে সায়নের পাশে বসে। মন খারাপ? না, কেন? না মানে মিষ্টু মা হতে চলেছে শুনে আপনার খারাপ লাগাটা তো স্বাভাবিক। জানি আপনি ওকে খুব ভালোবাসেন। হ্যাঁ, তো আমার মুডটিও এর জন্য মন খারাপ না, বরং আমি খুশি। আমি যাকে ভালোবাসি সে সুখে আছে। আমি সবসময় চেয়েছিলাম আমার ভালোবাসা যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক। আর আজ আমার ভালোবাসা সত্যি সুখে আছে, তার জন্যই আমি সুখী। জানি কথাগুলো হয়তো সিনেমার মতো শোনাচ্ছে, কিন্তু সিনেমা তো মানুষের জীবন থেকে নেওয়া হয়, তাই না? জানি অনেক সময় মানুষের জীবন সিনেমার থেকেও জটিল হয়। আপনি সত্যি খুব আলাদা, আর এই জন্যই তো আপনাকে এতটা ভালোবাসি। আসলে ভালোবাসা কি সেটা তো আপনার থেকে শিখেছি। এই আরে উঠে যাচ্ছেন কেন? আমি একটা মেয়ে হয়ে নিচে থেকে বারবার ভালোবাসি বলি, আর আপনি বারবার ইগনোর করেন। এটা কিন্তু ঠিক না। তুমি সত্যি আমাকে ভালোবাসো? সত্যি। আচ্ছা, আমি যদি এখন তোমাকে বলি আমাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে পারবে? না, আমি তো আপনাকে ভালোবাসি। তুমি যদি মাত্র কয়েকদিনে ভালোবাসাকে ভুলে অন্য কাউকে ভালোবাসতে না পারো, তাহলে আমি কি করে পারবো? আমার তো কৈশোরকালের প্রথম ও একমাত্র ভালোবাসা, তাহলে কি করে এসব আমাকে বলছো? জানি আমি যাকে ভালোবাসি সে এখন অন্য কারো, কিন্তু তাই বলে তো চাইলে ভুলে যাওয়া যায় না। ভালোবাসার সময় তো ভাবিনি তাকে পাবো কিনা। ঠিক আছে, কখনো বলবো না ভালোবাসুন। আপনার ভালোবাসা যেমন সত্যি, আমার ভালোবাসাও তেমনি সত্যি। আপনি বাসুন আর না বাসুন, আমি তো বাসবো, আর আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আপনি তো বলেছেন ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়, আমিও না হয় দূর থেকেই ভালোবেসে যাব। কতগুলো বলি রিমি ওখান থেকে উঠে যায়। সায়ন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। সকালবেলা মিষ্টু কাব্যকে ঘুমে রেখে সকাল সকাল উঠে কাজে লেগে গেছে। সবাইকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে, কারো কোনো কথা শুনছে না। সবাই বকাবকি করছে এই শরীর নিয়ে কেন এসব করছে, কিন্তু মিষ্টু কোনো কথা শুনছে না। আকাশ এসে জোর করে বসিয়ে খাইয়ে দিয়ে রুমে পাঠিয়ে দেয়। দুপুরে বাড়িতে সবাই সাজতে বসে। মিষ্টু গিয়ে ভাইকে রেডি করিয়ে দেয়। সব মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা সবুজ পাঞ্জাবি চুড়িদার পরেছে। আকাশ ডিজাইনার পাঞ্জাবি পরেছে, কাব্য সায়রা। আকাশ মিষ্টুকে রেডি হতে বলে মিষ্টু আকাশকে রেডি করিয়ে চলে আসে। আকাশ ও সব বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। মিষ্টু নিচে যেতেই মামি খালা আপুরা ওকে তাড়া দেয় রেডি হওয়ার জন্য। মিষ্টুর রুমে যায়, গিয়ে দেখে একটা কম দামি শাড়ির প্যাকেট রাখা, সাথে একটা চিঠি। এটা ছোট্ট মা পাঠিয়েছে মিষ্টুর জন্য। ওরা তিনজন এখন ঠিক আছে, সেজে গুজে বেড়াচ্ছে। মিষ্টু কিছু না ভেবে শাড়িটা পরে নেয়। মুখে কোনো রকম সাজ নেই, একদম সাধারণভাবে রেডি হয়। চুলগুলো হাত খোপা করে। শাড়ির কুচি ঠিক করতে কাব্য চলে আসে রুমে। মিষ্টু, এ কি পরেছো এটা? কেন? কেন মানে? এটা কি ধরনের পোশাক পরেছো? আর এসব কি? কেন, কি খারাপ আছে এতে? এটা কি পোশাক না? মানুষ কি এগুলো পরে না নাকি? আমি কিছু জানি না, তুমি এখনই অন্য শাড়ি পরবে। না, আমি এটাই পরবো। আপনার এভাবে যদি আমাকে পরিচয় দিতে লজ্জা করে তাহলে দিতে হবে না, তবু আমি এটাই পরে থাকবো। কেন এমন করছো? আপনি কেন এমন করছেন? আপনি আমাকে ভালোবাসেন নাকি আমার পোশাক দিয়ে?
তাহলে আপনি কি শুধু আমার বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবেসেছেন? কি বলছো কি তুমি এসব? ঠিক হয়তো বলছি। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি কি পড়েছি, কিভাবে সেজেছি সেটা নিয়ে তো আপনার সমস্যা হওয়ার কথা না।